ওকে, তো গত ক্লাস থেকে আমরা আলোচনা শুরু করেছি। আমরা পড়ছি কি নিউটনস লজ অফ মোশন। ঠিক আছে, তো মূলত আমরা তিনটে লজ অফ মোশন পড়েছি। তো তিনটে লয়ের মধ্যে ফার্স্ট ল যেটা, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ল। ঠিক আছে, যেটা ফার্স্ট ল যেটা, সেটা হচ্ছে কি কোয়ালিটেটিভ ল। কোয়ালিটেটিভ মানে কি? আসলে ফিজিক্সে আমরা যত রকম ল পড়ে থাকি সেগুলো দুটো টাইপের হয়। একটাকে বলে কোয়ালিটেটিভ ল, আর একটাকে বলে কোয়ান্টিটেটিভ ল। ঠিক আছে, কোয়ালিটেটিভ ল মানে কি জাস্ট একটা স্টেটমেন্ট। অপরদিকে কোয়ান্টিটেটিভ ল মানে হচ্ছে, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ ল মানে হচ্ছে তোমার উইথ মেজারমেন্ট। ঠিক আছে, তো ফার্স্ট ল যেটা, সেটা হচ্ছে কি কোয়ালিটেটিভ ল, মানে কোনো রকম মেজারমেন্ট করে না। ঠিক আছে, এখানে কি হয়, শুধুমাত্র একটা ডেফিনেশন দেওয়া হয়েছে ফোর্সে। তো ফার্স্ট ল থেকে আমরা ফোর্সের ডেফিনেশন পেয়েছি। অন্যদিকে আমরা যদি সেকেন্ড ল অফ মোশন দেখি, সেকেন্ড ল যেটা, এটা কিন্তু এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ল। অর্থাৎ এই লটা হচ্ছে কি ফোর্সকে মেজার করতে পারে। অর্থাৎ সেকেন্ড ল ডিলস উইথ মেজারমেন্ট অফ ফোর্স। ঠিক আছে, তো সেকেন্ড লটা কি ছিল? সেকেন্ড লটা ছিল এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, তাই না? ফোর্স ইকুয়াল টু ডিপি বাই ডিটি, যেখানে পিটা কি, পি ইকুয়াল টু এমভি, অর্থাৎ মোমেন্টাম বা ভরবেগ। তো সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে এফ ইকুয়াল টু ডিএম বাই ডিটি ভি প্লাস এম এ। গত ক্লাসে এটা হয়েছিল। ঠিক আছে, এবারে যদি মাস কনস্ট্যান্ট হয়, ফর কনস্ট্যান্ট মাস সিস্টেম, আমরা পেয়েছিলাম দি আইকনিক ইকুয়েশন এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ, এটা তোমরা পড়ে এসছো, বা অনেকে এটাকেই হয়তো সেকেন্ড ল হিসেবে জানো। সেটা কিন্তু পার্টিকুলারলি একটা পয়েন্ট মাস বা কনস্ট্যান্ট মাস যাদের আছে তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সব সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা এফ ইকুয়াল টু এম এ লিখতে পারি না। তো গত ক্লাসে আমরা মোটামুটি এই সেকেন্ড ল অব্দি পড়েছিলাম, বা থার্ড লতে আমরা দেখেছিলাম যে অ্যাকশন রিয়াকশন কিভাবে কি কাজ করে, একে অপরকে প্রতিমিত করতে পারে না, এইগুলো আমরা দেখেছি। ঠিক আছে, আজকে আমরা নতুন টপিক শুরু করছি, মানে এটারই একটা এক্সটেনশন, একদম পুরোপুরি নতুন ইউনিট নয়। এই যে টপিক আমরা আলোচনা করছি সেটারই একটা এক্সটেনশন আর কি, একটু অন্য ধরনের টপিক, সেটা আজকে শুরু করব। এটা গত ক্লাসে রিক্যাপিচুলেশন ছিল। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। তো বাংলায় যাকে তোমরা বলো নির্দেশতন্ত্র, তোমরা এইচএসে পড়ে এসছো এটা, নির্দেশতন্ত্র। তো শুরুতে আমরা দেখে নেব যে নির্দেশতন্ত্র আসলে কি। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই জানো যে কোনো সিস্টেমের কি হয়,
দুটো ডাইনামিক্যাল স্টেট হতে পারে, দুটো গতীয় অবস্থা বা ডাইনামিক্যাল স্টেট হতে পারে। কি কি বলো তো তোমরা, কি কি দুটো? বলো, কি কি দুটো গতীয় অবস্থা হতে পারে? হ্যাঁ, খুবই সহজ। ঠিক আছে, কি কি গতীয় অবস্থা হতে পারে? একটা হচ্ছে স্ট্যাটিক মানে স্থিতি, আর একটা হচ্ছে ডাইনামিক মানে গতি, স্থিতি আর গতি। তো স্থিতি কাকে বলবো, স্ট্যাটিক কাকে বলবো? না, যদি দেখা যায় দি পজিশন অফ দ্য সিস্টেম remains same with time, অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি কোনো সিস্টেমের পজিশন কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ না হয়, তাহলে সেই ডাইনামিক্যাল স্টেটকে বলা হবে স্ট্যাটিক। আর যদি দেখা যায় যে কোনো সিস্টেমের পজিশন টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, তখন বলবো সেই সিস্টেমটা ডাইনামিক স্টেটে আছে। অর্থাৎ এটা কি, দ্য পজিশন চেঞ্জেস ওভার টাইম, সময়ের সঙ্গে সঙ্গে সিস্টেমটার অবস্থান পরিবর্তন হচ্ছে, তাহলে তার যে ডাইনামিক্যাল স্টেট, তার যে গতি অবস্থা, তাকে আমরা গতি বলে থাকি। তাহলে ন্যাচারালি আমরা বলতে পারি যে একটা সিস্টেম যেটা যেটা স্ট্যাটিক আছে তার ভেলোসিটি কত হবে, 0 হবে। আর যে ডাইনামিক আছে তার যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন হচ্ছে, মানে সময়ের সঙ্গে সঙ্গে তার সরণ ঘটছে, ডিসপ্লেসমেন্ট ঘটছে, তাই জন্য তার গতিবেগ 0 নয়। ঠিক আছে, তার গতিবেগ 0 নয়। ওকে, আচ্ছা, এবারে ধরো দুটো ডাইনামিক্যাল বডি আছে, দুটো বডি আছে, এটা 1 নম্বর বডি, এটা 2 নম্বর বডি। 1 নম্বর বডি যেটা, মানে 1 নম্বর মাস যেটা, সেটার ভেলোসিটি কত? না, সেটার ভেলোসিটি ধরো v1, ভেক্টর, অবশ্যই তোমরা জানো ভেলোসিটি মানে হচ্ছে ভেক্টর, ভেলোসিটি একটা ভেক্টর, ভেক্টর কোয়ান্টিটি। আর 2 নম্বরের ভেলোসিটি v2, এবং আমরা ধরে নিলাম যে এরা একই লাইনে যাচ্ছে, অর্থাৎ এদের যে মোশন সেটা একই স্ট্রেট লাইন বরাবর হচ্ছে। এই এক্সাম্পলের জন্য, এটা একটা এক্সাম্পল, হ্যাঁ, আমি ধরে নিলাম ফর এক্সাম্পল v1 এবং v2 তারা হচ্ছে প্যারালাল, v1 প্যারালাল v2, and obviously mod of v2 greater than mod of v1, অর্থাৎ 2 নম্বরের গতিবেগের মান 1 নম্বর অপেক্ষা বেশি। তাহলে বলো তো কে বেশি ডাইনামিক, 2 নম্বর বেশি ডাইনামিক না 1 নম্বর বেশি ডাইনামিক? বলো, হ্যাঁ, রেসপন্ড করো তোমরা। ইজি ইজি কোশ্চেন, কিন্তু তোমরা পার্টিসিপেট করো ডিসকাশনে। কি হবে? অবশ্যই যার গতিবেগ বেশি সে বেশি গতিশীল, তাই না? একজন বাইক নিয়ে 5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে আর একজন 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, অবভিয়াসলি কে বেশি গতিশীল, কার ডাইনামিক্যাল স্টেট বেশি? যার গতিবেগ বেশি। অর্থাৎ আমরা বলতে পারি দি ভেলোসিটি ইজ দ্য মেজার অফ
ডাইনামিক্যাল স্টেট। পরে অবশ্য যখন আমরা নিউটনস ফার্স্ট ল অফ মোশন পড়েছি, তাই না, নিউটনস ফার্স্ট ল অফ মোশনে আমরা দেখেছি যে না, শুধু ভেলোসিটি নয়, ডাইনামিক্যাল স্টেটকে মেজার করা হয় কার সাহায্যে, এই জিনিসটা, এই স্টেটমেন্টটাকে আমরা আমরা রং প্রুভ করেছি। তার জায়গায় কে জায়গা নিয়েছে? মোমেন্টাম। পি ইকুয়াল টু এমভি, এটাই হচ্ছে মেজার অফ ডাইনামিক্যাল স্টেট। ঠিক আছে, এইটা আমরা ফার্স্ট ল থেকে এই জিনিসটা পেয়েছিলাম, সেটা কাজে লাগিয়ে আমরা সেকেন্ড লতে ওই এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি করেছি। যাই হোক, তো এখন প্রশ্ন হচ্ছে এই যে একটা সিস্টেম স্ট্যাটিক নাকি ডাইনামিক, সেটা কিন্তু একদম অ্যাবসলিউট নয়। ঠিক আছে, সেটা একদম মানে চরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয় না। মানে বিষয়টা কিরকম দেখো, ধরো আমি এখন এখানে বসে আছি, তো আর কেউ যদি রুমে বসে থাকে, সে আমাকে কি দেখবে? স্ট্যাটিক না ডাইনামিক? কি দেখবে? অবভিয়াসলি স্ট্যাটিক দেখবে। কেন? কেন? কারণ ওভার টাইম আমার পজিশন চেঞ্জ হচ্ছে না, আমি সময়ের সাথে সাথে একই জায়গায় বসে আছি। এই জন্য কি হচ্ছে, ধরো এটা আমি, ঠিক আছে, আমি নিজেকে এই কিম্ভূত কিমাকার আকারেই আঁকছি, কারণ আমি আঁকতে পারি না। ধরো আমি এটা আই, ঠিক আছে, তো এখানে কেউ একজন অবজারভার আছে, এটা অবজারভার, ও আমাকে দেখছে যে সময়ের সঙ্গে সঙ্গে আমি এখানে বসে আছি, অর্থাৎ ওর থেকে ধরো আমি x0 সেপারেশনে বসে আছি। এখন দেখলো x0-তে বসে আছি, ঘন্টাখানেক পরেও দেখলো আমি x0-তেই বসে আছি। তার মানেটা কি? ওর সাপেক্ষে আমার পজিশন চেঞ্জ হচ্ছে না, তাই জন্য ওর সাপেক্ষে আমি স্ট্যাটিক। এবার আমি এখানে বসে আছি, এটা হচ্ছে অবজারভার 1, ঠিক আছে, অবজারভার 1। আরেকজন অবজারভার, সে কি করছে? দৌড় দিচ্ছে, সে এদিকে দৌড় দিচ্ছে, রান করছে, এ হচ্ছে অবজারভার 2। তো ও আমাকে কি দেখবে? এই যে সেপারেশন এক্সটা, এটা টাইমের সঙ্গে সঙ্গে কি হচ্ছে? বেড়ে যাবে। ও যখন রান দেবে, আমার থেকে দূরে সরবে পরপর, তখন ও কি দেখবে? আমার পজিশন চেঞ্জ হচ্ছে ওর রেসপেক্ট। ধরো শুরুতে x0 ছিল, পরপর বেড়ে 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 যাচ্ছে। তাহলে একই আমি কিন্তু এখানেই বসে আছি, কিন্তু আমাকে অবজারভার 1 দেখছে স্ট্যাটিক, অপরদিকে অবজারভার 2 দেখছে আমি ডাইনামিক। শুধু তাই নয়, ধরো অবজারভার 3 আছে আরেকজন, ও অবজারভার 3 আবার বাইক নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাইক চড়ে যাচ্ছে, সেও আমাকে কিন্তু ডাইনামিক দেখবে, কিন্তু দেখবে কি? আমার ডাইনামিক্যাল স্টেট আরো বেশি। ঠিক আছে, তাহলে তিনজন অবজারভার, এই আমি কি? আমি একা, এখানে আমি একাই আছি, কিন্তু আমাকে তিনজন অবজারভার তিনভাবে দেখছে। একজন দেখছে আমি স্ট্যাটিক, আর দুজন দেখছে ডাইনামিক, একজন কম ডাইনামিক দেখছে আর একজন বেশি ডাইনামিক দেখছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে ডাইনামিক্যাল স্টেট, ঠিক আছে, ডাইনামিক্যাল স্টেট মানে কি? আইদার স্ট্যাটিক
or dynamic depends on the observer. On the observer. অবজারভারের উপর ডিপেন্ড করবে, কে দেখছে তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এটা অত্যন্ত রিলেটিভ থিং, আপেক্ষিক বিষয়। আপেক্ষিক আপেক্ষিক মানে ধরো আমি কারুর চেয়ে ভালো আবার কারুর চেয়ে খারাপ, এই যে ভালো খারাপ, লম্বা বেটে, এগুলো অত্যন্ত রিলেটিভ থিং। তো ডাইনামিক্যাল স্টেটও একই রকমভাবে রিলেটিভ, ঠিক আছে, মানে কোন অবজারভার দেখছে তার উপর ডিপেন্ড করছে। তো এই যে অবজারভার, অর্থাৎ অবজারভার বলতে পারো, বা অবজারভার যেখান থেকে দেখছে সেটাকেই বলা হচ্ছে কি ফ্রেম অফ রেফারেন্স। তাহলে ফ্রেম অফ রেফারেন্স আসলে কি? ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে একটা সিস্টেম যার রেসপেক্টে আমরা অন্য সিস্টেমের ডাইনামিক্যাল স্টেটকে মেজার করি বা জাজ করি, সেটাই হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, তো ফ্রেম অফ রেফারেন্স কি হতে পারে? ধরো এই রুমটা, আমি যে রুমে আছি সেই রুমটাও একটা ফ্রেম অফ রেফারেন্স হতে পারে, যেটার রেসপেক্টে আমার ডাইনামিক্যাল স্টেট মাপা হচ্ছে। বা অন্য কোনো গাড়ি যাচ্ছে, সেখানে কোনো অবজারভার বসে আছে, তো গাড়িটা ওই ক্ষেত্রে ফ্রেম অফ রেফারেন্স হতে পারে। হতে পারে তো ফ্রেম অফ রেফারেন্স যা খুশি হতে পারে, যে কোনো সিস্টেম আসলে ফ্রেম অফ রেফারেন্সের রোল নিতে পারে। কিন্তু ম্যাথমেটিক্যালি ফ্রেম অফ রেফারেন্স বলতে আমরা বুঝি দিস ওয়ান, কোঅর্ডিনেট অ্যাক্সিস। ঠিক আছে, যার একটা সেন্টার থাকবে, ধরো এক্স ওয়াই জেড। দিস ইজ বেসিক্যালি এ ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, মানে ফ্রেম অফ রেফারেন্স কিন্তু যা খুশি হতে পারে, এটা ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে আমরা যখন কোনো সিস্টেমকে স্টাডি করতে যাব, সেক্ষেত্রে ফ্রেম অফ রেফারেন্স হিসেবে আমরা এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নেব, যেটা ফ্রেম অফ রেফারেন্স হবে হিসেবে ট্রিট হতে পারে। ঠিক আছে, তাহলে ফ্রেম অফ রেফারেন্সের ডেফিনেশনটা আমরা লিখি। A frame of reference is constructed of an orthogonal আচ্ছা, অর্থোগোনাল মানে কি বলো তো? তোমরা তো জানো ম্যাথমেটিক্সে যারা পড়ছো, ম্যাথমেটিক্স মেজরে, তারা বলো অর্থোগোনাল মানে কি? পারপেন্ডিকুলার। হ্যাঁ, এক্স্যাক্ট। পারপেন্ডিকুলার মিন্স ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আর ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হয়। ঠিক আছে, সো এ ফ্রেম অফ রেফারেন্স ইজ কনস্ট্রাক্টেড অফ অ্যান অর্থোগোনাল কোঅর্ডিনেট system with some specific points to standardize the measurement, to standardize the measurement of the dynamical parameters. ওকে, তো আমরা পেশেন্টলি বোঝার চেষ্টা করি এই ব্যাপারটা। কি বলা হচ্ছে? এ ফ্রেম অফ রেফারেন্স ইজ কনস্ট্রাক্টেড অফ অ্যান অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। তোমরা নিজেরাই বললে যে
অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে যার অ্যাক্সিসগুলো 90 ডিগ্রিতে থাকে উইথ সাম স্পেসিফিক পয়েন্টস। এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাকে এক্সাম্পল দিলে তোমাদেরকে বুঝতে পারবে ব্যাপারটা কিরকম। আচ্ছা ধরো আমি একটা 2D কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, 2D, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন ও। আচ্ছা এই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যদি কোনো পয়েন্টের পজিশনকে ডিনোট করি, এইভাবে ডিনোট করি তো, একটা এক্স কোঅর্ডিনেট থাকে একটা ওয়াই কোঅর্ডিনেট থাকে, থাকে তো। এখানে এক্স কোনটা বলো তো, এক্স কোনটা? এক্স মিনস ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস, এইটা, এইটা হচ্ছে এক্স। আর ওয়াই কোনটা? ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই। এবারে একটা বিষয় হচ্ছে এই যে এক্সকে তুমি মাপবে তার জন্য তো একটা ইউনিট দরকার। সেই ইউনিটটা কিরকম? ধরো আমি বললাম কি, ধরো এটা পি পয়েন্ট, তো ধরো এদিকে একটা স্পেসিফিক পয়েন্ট নিলাম এ বলে, আর এদিকে একটা স্পেসিফিক পয়েন্ট নিলাম বি বলে। সো ও এ হচ্ছে ইউনিট অ্যালং এক্স অ্যাক্সিস। মানে তোমরা যখন গ্রাফ পেপারে আঁকো ওই যে ছোট্ট ছোট্ট যে ডিভিশনগুলো নাও ওগুলো অ্যাকচুয়ালি ইউনিট, একটা ইউনিট মানে একটা ছোট ঘর বরাবর, তাই না? ঠিক একই রকম ভাবে ওবি হচ্ছে ইউনিট অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাই তো, ও এ আর ওবি। এবারে এক্সটা আসলে কি? এক্সটা আসলে কি দেখো, অ্যাকচুয়ালি পি পয়েন্ট যেটা আছে, এই পি পয়েন্ট, পি ইজ এক্স ইন্টু ও এ অ্যাপার্ট ফ্রম ওয়াই অ্যাক্সিস, আর ওয়াই ইন্টু ও বি অ্যাপার্ট ফ্রম এক্স অ্যাক্সিস। মানে বলা হচ্ছে এই পি পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস থেকে এক্স ইউনিট দূরে আছে। এক্স ইউনিট দূরে মানে কি? ইউনিট মানে তো ওয়ে, এক্স ইন্টু ওয়ে ডিস্টেন্স দূরে আছে। আর ওয়াই কোঅর্ডিনেট মানে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই ইউনিট দূরে আছে। ওয়াই ইউনিট দূরে মানে কি? ওয়াই ইন্টু ওবি, মানে ওবি যতটা তার ওয়াই টাইমস দূরে আছে। তাহলে এক্ষেত্রে তোমার এই এই পয়েন্টগুলো থাকা জরুরি, এই পয়েন্টগুলো থাকা জরুরি। তো কটা পয়েন্ট লাগছে এখানে 2D-তে? কটা পয়েন্ট লাগছে বলো? এখানে কটা পয়েন্ট নেসেসারি বলো? ভেরি ইজি। এটাকে কোঅর্ডিনেট সিস্টেমটাকে ফ্রেম অফ রেফারেন্স করার জন্য, মানে মেজারমেন্ট করার জন্য কটা পয়েন্ট লাগছে? দুটো না, দুটো না তিনটা? দুটো। না, তিনটে লাগছে। ওটাও তো লাগছে না, ও লাগছে। অর্থাৎ এখানে 3 স্পেসিফিক পয়েন্টস। তার মানে কি দাঁড়ালো? একটা কোঅর্ডিনেট সিস্টেমকে তুমি যদি ফ্রেম অফ রেফারেন্স বানাতে চাও তাহলে তার সঙ্গে কয়েকটা স্পেসিফিক পয়েন্ট দরকার তোমার। তো 2D-র ক্ষেত্রে কটা লাগছে? 3টে স্পেসিফিক পয়েন্ট লাগছে, একটা অরিজিন আর হচ্ছে এ অ্যান্ড বি, ঠিক আছে? আবার যদি আমরা 3D ধরতাম, ধরো 3D এক্স ওয়াই জেড, তাহলে একটা এ লাগতো, একটা বি লাগতো, একটা সি আর অরিজিন ও।
তো 3Dর ক্ষেত্রে 3+1, 3Dর ক্ষেত্রে 3+1 মানে 4টে স্পেসিফিক পয়েন্ট লাগবে। তার মানে ইন জেনারেল n ডাইমেনশনের জন্য n ডাইমেনশনের জন্য n+1, n ডাইমেনশনের জন্য n+1 স্পেসিফিক পয়েন্টস লাগে। বুঝলে? মানে একটা 2D কোঅর্ডিনেট সিস্টেমকে ফ্রেম অফ রেফারেন্স বানাতে গেলে তিনটের জন্য 4টে, মানে 3Dর জন্য 4টে, n ডাইমেনশনের জন্য কটা লাগছে? n+1 স্পেসিফিক পয়েন্টস লাগছে। তো এই হচ্ছে মূলত ফ্রেম অফ রেফারেন্স। এই ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে তোমরা পজিশন, ভেলোসিটি, মোমেন্টাম, আরও যা যা ডাইনামিক্যাল প্যারামিটার্স হয় সেগুলোকে মাপতে পারো। যেমন আমি পজিশন মাপবো এইভাবে কোঅর্ডিনেট দিয়ে, ভেলোসিটিও মাপতে পারি এর রেসপেক্ট। তো এটাকে আমরা বলছি ফ্রেম অফ রেফারেন্স। ওকে, আচ্ছা, এটাকে আমরা তাহলে বলছি ফ্রেম অফ রেফারেন্স। এবারে যেটা, এক মিনিট, হ্যালো, আমি পরে কল করছি, ক্লাসে আছি। বলছি আমি পরে ব্যাক করছি, আমি ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো নেক্সট হচ্ছে, আচ্ছা তোমরা বলো, কোনো কোশ্চেন আছে তোমাদের? যে কোনো কোশ্চেন করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। হ্যালো, কারো কোনো কোশ্চেন নেই? ওকে, তাহলে আমরা প্রসিড করছি। তো দেখো, এই যে ফ্রেম অফ রেফারেন্স, এইটা না, মানে এই যে নির্দেশতন্ত্র, এইটা দু ধরনের হয়। তোমরা বলো তো কি কি? এইচএসে পড়ে এসছো কিন্তু, কি কি হতে পারে? হ্যাঁ বলো, যা মনে আসছে বলো। এই দীপালি পান, তুমি বলো। তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বলতে হবে, সবাই কেউ রেসপন্ড করছো না তোমরা। ভুলে গেছি। হুম, দু ধরনের হচ্ছে কি, একটাকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র, মানে ইংরেজিতে বলে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর একটা নন ইনার্সিয়াল, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো জিনিস। একটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে আমরা একে একে এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট, ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলবো? না, দ্য ফ্রেম অফ রেফারেন্স where law of inertia is satisfied, law of inertia is satisfied is called inertial frame. আমরা ধীরে ধীরে ডিকোড করার চেষ্টা করছি ডেফিনেশনটাকে। কি বলা হচ্ছে, মানে যে সমস্ত ফ্রেম অফ রেফারেন্সে ল অফ ইনার্সিয়া স্যাটিসফাইড হয়,
মানে ল অফ ইনার্সিয়াকে ওবে করে যেসব ফ্রেম অফ রেফারেন্স, তাদেরকে বলা হচ্ছে ইনার্সিয়াল। আচ্ছা, ইনার্সিয়া তোমরা পড়েছো না? হোয়াট ইজ ইনার্সিয়া? জাড্ডো, জাড্ডো কি বলো? সম্পাও, হ্যাঁ বলো। বলো। যে যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকার প্রবণতা। প্রবণতা মানে যে গতি অবস্থাতে আছে, অবস্থা বলতে এখানে নিশ্চয়ই ডাইনামিক্যাল স্টেট বা গতি অবস্থা, অর্থাৎ কোনো বস্তু তার নিজস্ব গতি অবস্থাতে থাকার যে প্রচেষ্টা করে, যে টেন্ডেন্সি দেখায়, সেই প্রপার্টিকে আমরা বলে থাকি ইনার্সিয়া বা জাড্ডো। হ্যাঁ, জাড্ডো পরিবর্তন করতে গেলে তোমাকে কি করতে হয়? বল প্রয়োগ করতে হয়। ফোর্স অ্যাপ্লাই করে আমরা একটা সিস্টেমে ডাইনামিক্যাল স্টেটকে চেঞ্জ করে থাকি, কিন্তু ইনার্সিয়ার জন্য সে সেটার এগেনস্টে বাধা দেয়, অপোজ করে। এবারে এই জিনিসটা আমরা কোথা থেকে জেনেছি? ইনার্সিয়ার আইডিয়াটা কোত্থেকে এসছে? ফার্স্ট এনএলএম থেকে, ফার্স্ট নিউটন ল অফ মোশন থেকে। তো এই জন্য এই ফার্স্ট ল অফ মোশনকে বলা হচ্ছে ল অফ ইনার্সিয়া, ল অফ ইনার্সিয়া, জাড্ডের সূত্র। তো এখানে এই যে ল অফ ইনার্সিয়া বলছি না, এটার মানেটা হচ্ছে যে নিউটনস ফার্স্ট ল অফ মোশন, অর্থাৎ যে ফ্রেমে নিউটনস ফার্স্ট ল অফ মোশন স্যাটিসফাইড হয় তাকে বলা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম। ঠিক আছে? আর যেহেতু নিউটনস ল স্যাটিসফাইড হয়, তার জন্য এর আরেকটা নাম আছে নিউটোনিয়ান ফ্রেম। এগুলো জাস্ট নাম, ইনার্সিয়াল ফ্রেম, নিউটোনিয়ান ফ্রেম, বা অনেকে শর্টে এন ফ্রেম বলে। পাশাপাশি গ্যালিলিওর যে সমস্ত লগুলো, সেগুলোও কিন্তু স্যাটিসফাইড হয় এখানে। তোমরা পড়ে থাকবে গ্যালিলিওর বিভিন্ন ওয়ার্ক আছে রিগার্ডিং দ্য ডিনামিক্স, মানে প্রি নিউটোনিয়ান এরাতে কিন্তু গ্যালিলিওই অনেক কিছু থিওরি দিয়েছিলেন, পরে সেগুলো কিন্তু নিউটন কিছু ইনক্লুড করেছেন, কিছু মডিফাই করেছেন। তাই জন্য এটাকে গ্যালিলিয়ান ফ্রেমও বলে। একে গ্যালিলিয়ান ফ্রেম বলার আরেকটা কারণ আছে, আমরা সেটা পরে আসছি। গ্যালিলিয়ান ফ্রেম বা জি ফ্রেমও বলে। ঠিক আছে? তাহলে ইনার্সিয়াল ফ্রেমে ল অফ ইনার্সিয়া মানে ফার্স্ট ল অফ নিউটনস ল অফ মোশন স্যাটিসফাইড হয়। তো ফার্স্ট নিউটনস ল অফ মোশন কি বলছে? যদি ফোর্স না দেওয়া হয়, তাহলে যে যে অবস্থায় আছে, যে যে রকম গতি অবস্থায় আছে, সে সেই রকম গতি অবস্থায় থাকে। অর্থাৎ বলছে যে ফোর্স যদি জিরো হয়, ইট উইল ইমপ্লাই অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জিরো। তাই তো? ফোর্স যদি জিরো হয় তাহলে অ্যাক্সিলারেশন জিরো হবে। এইটা যে সমস্ত ফ্রেমে স্যাটিসফাই হয়ে যাবে, সেই ফ্রেমগুলি হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম। বুঝলে ব্যাপারটা? তাহলে আমরা যদি উল্টোটাতে আসি, নন ইনার্সিয়াল ফ্রেম, সেটা কোনটা? না, যেখানে these frames do not obey law of inertia. These frames do not obey law of inertia. এরা ল অফ ইনার্সিয়াকে স্যাটিসফাই করে না, মেনেই চলে না। ঠিক আছে? মানে এখানে তোমার ফোর্স জিরো হলেও অ্যাক্সিলারেশন থাকতে পারে। ঠিক আছে? এখানে ফোর্স জিরো হলেও কিন্তু অ্যাক্সিলারেশন থাকতে পারে।
এক্সাম্পল, এর একটা এক্সাম্পল হচ্ছে রোটেশনাল ফ্রেম অফ রেফারেন্স। যেমন মেরিগো রাউন্ড, কিংবা আর্থ নিজেই কিন্তু একটা রোটেশনাল ফ্রেম অফ রেফারেন্স। আর্থ তো স্পিন করছে অল টাইম না, তাই জন্য এই মেরিগো রাউন্ড, আর্থ নিজে, এরা কিন্তু রোটেশনাল ফ্রেম অফ রেফারেন্স। তো এখানে তোমরা একটা টার্ম হয়তো শুনে থাকবে যেটাকে বলা হয় অলিক বল, কোরিওলিস ফোর্স, শুনে থাকবে, এই রিলেটেড। বা অনেকে সিউডো ফোর্সও বলে। এটা কেন আসছে? বা আরো একটা ভালো টার্ম আছে সেটা বলে ঘোস্ট ফোর্স, ভুতুড়ে বল। এই নামগুলো কেন দেওয়া হয়েছে বলতো? তার কারণ নর্মালি ফোর্স দিলে অ্যাক্সিলারেশন হয়, আমরা জেনে এসেছি নিউটনস ল থেকে। কিন্তু ওই ব্যাপারটা একমাত্র তোমার কোথায় স্যাটিসফাই হয় না, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে দেখবে যে ফোর্স দেওয়া হয়নি অথচ অ্যাক্সিলারেশন পাচ্ছ, ওই জন্য ওই রিলেটেড যে অ্যাক্সিলারেশন অর্থাৎ করেসপন্ডিং যে অ্যাক্সিলারেশন সেটাকে এই নামগুলো দেওয়া হচ্ছে, কোরিওলিস ফোর্স, সিউডো ফোর্স, ঘোস্ট ফোর্স, এগুলো। এই জন্য তোমরা জিওগ্রাফিতে দেখবে ফেরেলস ল পড়েছিলে, জিওগ্রাফিতে তোমরা পড়বে 9-10 দিকে যদি মনে করতে পারো, ফেরেলের সূত্র পড়েছিলে যে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহ ডান দিকে বেঁকে যায়। পড়েছো তো? মনে পড়ছে কিছু? তো সেইটা কিন্তু হয় এইগুলোর জন্য, আর্থস রোটেশনের জন্য। আর্থ তো নিজে রোটেট করছে, তো এই রোটেশনের জন্য কি হচ্ছে, এটা একটা রোটেশনাল ফ্রেম অফ রেফারেন্স, আর সেখানে এই সমস্ত কোরিওলিস ফোর্স আসে, যার জন্যই কিন্তু আমরা এই উইন্ডের ফ্লো ডিরেকশন চেঞ্জ হতে দেখি। ঠিক আছে, তাহলে আমরা দু ধরনের ফ্রেম অফ রেফারেন্স দেখলাম, একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, তো আমরা তাহলে দেখলাম কি, যে আমরা যে লজ অফ মোশন বা যে কোনো লজ অফ ফিজিক্স এগুলো স্টাডি করব কোথায়, কোন ফ্রেমে? অবশ্যই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে এই লগুলো স্যাটিসফাইড হবে না। ওকে, আচ্ছা, এবারে আমরা এই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সকে ক্লাসিফাই করব। ঠিক আছে, এটা আবার দু ধরনের হয়, একটু ভালো করে বোঝো। আমরা দেখলাম যে ফোর্স না দিলে অ্যাক্সিলারেশন 0 হয়, এবং যেটা অ্যাজ নর্মাল আমরা নিউটনস ফার্স্ট ল সেকেন্ড লতে পড়েছি যে ফোর্স না দিলে অ্যাক্সিলারেশন 0 হয়। তো অ্যাক্সিলারেশন 0 মানে কি? অ্যাক্সিলারেশন 0 মিনস হতে পারে যে v0, অথবা হতে পারে ভি নন জিরো বাট কনস্ট্যান্ট, দুটো পসিবিলিটি থাকতে পারে। ঠিক আছে, মানে কিরকম, যে ধরো আমি এক্সাম্পল দিই একটা, ধরো এটা একটা ফ্রেম অফ রেফারেন্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আর একটা ফ্রেম অফ রেফারেন্স, সেম আরেকটা ফ্রেম অফ রেফারেন্স, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে জেড প্রাইম, আর এটা হচ্ছে এক্স প্রাইম। মানে এটা আলাদা কালার দিয়ে দিই,
ঠিক আছে? তো এই যে প্রাইম দিয়ে যেটাকে লিখেছি, এটা ভি ভেলোসিটি নিয়ে, ভি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে। এবারে দেখো যে এখানে আমি একটা অবজেক্ট রেখেছি, এর উপর নেট ফোর্স 0, তার মানে অ্যাক্সিলারেশন কত হবে? কত হবে? 0ই হবে অবশ্যই। এবার আমি যেটা বলছিলাম যে অ্যাক্সিলারেশন 0 মানে কি? অ্যাক্সিলারেশন 0 মানে হতে পারে যে v0 অর্থাৎ রেস্টে আছে, অথবা এটাও হতে পারে যে ভি কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট হলেও কিন্তু অ্যাক্সিলারেশন 0 হয়, অর্থাৎ মুভিং। কিন্তু দুক্ষেত্রেই অ্যাক্সিলারেশন 0। তো যে ফ্রেম অফ রেফারেন্সে ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি 0 হবে অর্থাৎ রেস্টে থাকবে, সেটাকে বলবো আমরা স্ট্যাটিক ফ্রেম, বা একে একটা নাম দেওয়া হয় এস ফ্রেম বলে, স্ট্যাটিক ইনার্সিয়াল ফ্রেম। ঠিক আছে? আর যেখানে দেখা যাবে যে না পার্টিকেলটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করবে, তাকে বলবো আমরা ডাইনামিক ইনার্সিয়াল ফ্রেম। এবং একে নাম দেওয়া হয় এস প্রাইম ফ্রেম বলে। ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে এস ফ্রেম আর এটা হচ্ছে এস প্রাইম ফ্রেম, কিন্তু দুটো ফ্রেমই ইনার্সিয়াল ফ্রেম। এমনটা নয় যে এস ইনার্সিয়াল ফ্রেম, এস প্রাইম প্রাইম ইনার্সিয়াল নয়, এটা কিন্তু নয়, দুটোই কিন্তু তোমার ইনার্সিয়াল ফ্রেম। ঠিক আছে? আচ্ছা, এই অবধি তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, বলো কোনো কোশ্চেন থাকলে। হ্যাঁ, কোনো কোশ্চেন নেই? তোমরা কোশ্চেন করা অভ্যাস করো, কোশ্চেন করা দরকার ক্লাসে, তাহলে ক্লাসটা মানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো আপাতভাবে আমি এগোচ্ছি। তাহলে আমরা দেখলাম যে ইনার্সিয়াল ফ্রেম এটা দু ধরনের হয়, একটা এস ফ্রেম, একটা এস প্রাইম ফ্রেম। ওকে, তো যেটা এস ফ্রেম সে স্ট্যাটিক আছে এরকম ভাবে, আর যেটা এস প্রাইম ফ্রেম সে কি করছে, কনস্ট্যান্ট স্পিড নিয়ে মুভ করছে। এটা ওয়াই প্রাইম, জেড প্রাইম, এক্স প্রাইম, এদিকে ও ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে এস ফ্রেম যেটা হবে সেটা একটা ইউনিক ফ্রেম হবে, মানে এস ফ্রেম একটাই হতে পারে। কিন্তু যেটা এস প্রাইম ফ্রেম সেটা কিন্তু ইউনিক নয়। কেন ইউনিক নয় বলতে পারবে? কেন ইউনিক নয়? কেউ ট্রাই করো। ইউনিক মানে কি একটাই হয় এস ফ্রেম একটাই হতে পারে, কিন্তু আমি যেটা বললাম এস প্রাইম ফ্রেম কিন্তু
একাধিক হতে পারে। একাধিক মানে কি, ইনফাইনাইট নাম্বার অফ এস প্রাইম ফ্রেম হতে পারে। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে যদি এই ভিটা তুমি ডিফারেন্ট ভি চুজ করো, ধরো আমি ভি ধরলাম ধরো 20 মিটার পার সেকেন্ড, অন্য কেউ ভি চুজ করলো 30 মিটার পার সেকেন্ড, তো দুটোই কিন্তু এস প্রাইম ফ্রেম হবে, কিন্তু দুটো ডিফারেন্ট এস প্রাইম ফ্রেম হবে। কিন্তু এস ফ্রেম তো একটাই না, এস প্রাইম ফ্রেম দুটো হতে পারে, ডিফারেন্ট হতে পারে, কিন্তু এস ফ্রেম একটাই। তাহলে এটা ডিফারেন্ট and depends on the choice of V. ঠিক আছে, এবারে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তাহলে আমরা আসছি ইন্টারেস্টিং ব্যাপারটাতে। আমরা তো লজ অফ ফিজিক্স পড়ি, আমরা ফিজিক্সে কি পড়ি মেনলি? ফিজিক্স মেনলি ডিলস উইথ লজ অফ ফিজিক্স, মানে সে তুমি নিউটনস লর কথাই বলো বা যা যা ল পড়েছো তোমরা এতদিন অবধি বা ভবিষ্যতেও পড়বে, সব কিছুই কিন্তু আমরা লজ অফ ফিজিক্স হিসেবেই তাদেরকে চিনি। তো ধরো সাপোজ তোমরা কেউ একটা নতুন কিছু একটা আবিষ্কার করলে, যে নিউ ল অফ ফিজিক্স, সাপোজ তোমাদের মধ্যে কেউ একজন হয়তো একটা নিউ ল অফ ফিজিক্স ডিসকভার করলে বা হঠাৎ তোমাদের মাথায় এলো, এবার তোমরা সেটা কি করে টেস্ট করবে যে তোমাদের আইডিয়াটা ঠিক না ভুল? ধরো হঠাৎ তোমার মনে হলো আচ্ছা এটা এই লটা এরকম যদি একটা ল হয়, ভাবলে, কিন্তু সেটা পাবলিক করার আগে অন্তত পক্ষে কয়েকটা টেস্ট করে নেওয়া উচিত যে সেটা ঠিক না ভুল। তো প্রথম টেস্ট তোমরা যেটা করতে পারো, ধরো কোনো একটা ইকুয়েশন লিখলে যে এফ ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার ওয়াই, যাই হোক জেড ফেড, এরকম একটা ল তুমি বার করলে, ফার্স্ট টেস্ট যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে কি ডাইমেনশন অ্যানালিসিস। এই যে সে পড়েছ মাত্রা বিশ্লেষণ করা, ইকুয়েশনের বাম দিক আর ডান দিক একই মাত্রায় আছে কিনা এটা চেক করা, এক, এটা ফার্স্ট হোক। সেকেন্ড যেটা ট্রাই করতে হবে তোমাকে, টেস্ট করতে হবে, সেটাকে বলা হয় গ্যালিলিয়ান ইনভেরিয়েন্স। এইটা আমাদের জানতে হবে এখানে, এটা তোমাদের এখন নেই, এটা তুমি আগে পড়ে এসছো এইচএসে, ঠিক আছে? কিন্তু এখানে যেটা তোমাদের জানতে হবে যে গ্যালিলিয়ান ইনভেরিয়েন্স, অর্থাৎ কোনো লজ অফ ফিজিক্স ভ্যালিড হতে গেলে তার প্রাইমারি ক্রাইটেরিয়া হবে দে মাস্ট ফলো গ্যালিলিয়ান ইনভেরিয়েন্স। যদি কোনো ল গ্যালিলিয়ান ইনভেরিয়েন্স ফলো না করে তাহলে সেটা কোনোভাবেই ভ্যালিড ল অফ ফিজিক্স হতে পারে না, সে যত বিখ্যাত বিজ্ঞানী আবিষ্কার করুন না কেন। তোমরা তো এখন ধরো তোমরা এখন নতুন করছো, কোনো বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য বিজ্ঞানীও যদি আবিষ্কার করেন কোনো নতুন ল যেটা গ্যালিলিয়ান ইনভেরিয়েন্সকে ওবে করছে না, তুমি নিঃসন্দেহে তাই সেই বিজ্ঞানীকে মুখের উপর বলে দিতে পারো ইওর ল ইজ নট ভ্যালিড। তাহলে কি সেই গ্যালিলিয়ান ইনভেরিয়েন্স? না, গ্যালিলিয়ান ইনভেরিয়েন্স এটা গ্যালিলিও প্রথম বলেছিলেন বিফোর নিউটন। পরবর্তীকালে নিউটনও কিন্তু তার সমস্ত লকে টেস্ট করিয়েছিলেন গ্যালিলিওর ফ্রেমে, ওই টুলে, যে হ্যাঁ যে আমার লগুলো কিন্তু ওই গ্যালিলিয়ান ইনভেরিয়েন্স ওবে করছে। তো কি সেই গ্যালিলিয়ান ইনভেরিয়েন্স? না, all the laws of physics must be invariant in all inertial frame
অর্থাৎ সমস্ত লজ অফ ফিজিক্স, মানে সমস্ত লজ অফ ফিজিক্স সমস্ত ইনার্শিয়াল ফ্রেমে একই রকম হবে। ঠিক আছে, মানে যেমন ধরো আমি যদি বলি এটা এস ফ্রেম, এস ফ্রেমে যদি এফ ইকুয়াল টু এম এ হয়, এস প্রাইম ফ্রেমে সেটা হতে হবে এফ প্রাইম ইকুয়াল টু এম প্রাইম এ প্রাইম। দেখো একই রকম হয়েছে না? এই জিনিসটা যেন হোল্ড করে, আর যদি হোল্ড না করে তাহলে তারা গ্যালিলিয়ান ইনভ্যারিয়েন্ট নয়, আর যদি গ্যালিলিয়ান ইনভ্যারিয়েন্ট না হয় তাহলে সেটা ল অফ ফিজিক্স হবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় গ্যালিলিয়ান ইনভ্যারিয়েন্স, বা আরো ভালো কথায় বললে এর একটা নাম হচ্ছে গ্যালিলিয়ান কোভ্যারিয়েন্স। গ্যালিলিয়ান কোভ্যারিয়েন্স একই জিনিস, এটা বেশি সফিস্টিকেটেড ওয়ার্ড আর কি, কোভ্যারিয়েন্সটা। বুঝতে পারলে? তো তার মানে সমস্ত ভ্যালিড লজ অফ ফিজিক্স মাস্ট স্যাটিসফাই, মাস্ট বি ইনভ্যারিয়েন্ট ইন অল ইনার্শিয়াল ফ্রেম। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি এটা বলিনি যে এফ ইকুয়াল টু এফ প্রাইম হতে হবে, এটা কিন্তু আমি বলিনি। অর্থাৎ ফিজিক্যাল প্যারামিটার্সগুলো সেম হবে সেটা কিন্তু নয়। ধরো আমি একটা কথা বলছি, ধরো এটা এস ফ্রেম আর এটা এস প্রাইম ফ্রেম, তো একটা পার্টিকেল এস ফ্রেমে ভি ভেলোসিটিতে যাচ্ছে, তো এস প্রাইম ফ্রেমে ভেলোসিটিটা ধরো এ যদি ইউ স্পিডে যায় তাহলে ভি মাইনাস ইউ হয়ে যাবে। আমি এগুলো ডিটেলসে আসবো, আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, যে এস ফ্রেমে যে পার্টিকেলটা ভি স্পিডে যাচ্ছে, হতে পারে যে এস প্রাইম ফ্রেমে তার স্পিড ভি মাইনাস ইউ হলো, কমে গেল, সেটা হতেই পারে, সেটার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে লজ অফ ফিজিক্সের ফর্মটা যেন একই হয়। মানে আমার এখানে যদি এফ ইকুয়াল টু এম এ হয়, ওটা মঙ্গল গ্রহে গিয়ে যেন আমি বলতে পারি এফ ইকুয়াল টু এম, এমনটা নয় যে ওখানে এফ ইকুয়াল টু এম এ স্কোয়ার হয়ে গেল, দ্যাটস নট রাইট। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হবে গ্যালিলিয়ান কোভ্যারিয়েন্স। তো সমস্ত ভ্যালিড লজ অফ ফিজিক্স অবশ্যই কিন্তু এই গ্যালিলিয়ান কোভ্যারিয়েন্সকে ফলো করুন। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকবে। পরের ক্লাসে আমরা দেখব যে নিউটন কতটা ঠিক ছিলেন, অর্থাৎ নিউটনের যে লজ অফ মোশনগুলো আমরা পড়ছি ঘটা করে, সেগুলো কি এই গ্যালিলিয়ান ইনভ্যারিয়েন্সকে স্যাটিসফাই করে, নাকি প্রথমেই তার ফেলিওর দেখা যাবে। আর আর সেটা তো একটা ব্যাপার। আর অন্যদিকে নন ইনার্শিয়াল ফ্রেম, সেগুলো নিয়েও আমরা একটু স্টাডি করব। সেগুলো কি পুরোপুরি আমরা ফেলে দেব, নাকি সেখানেও আমরা কিছু লজ অফ ফিজিক্স রিলেটেড ইনফরমেশন পেতে পারি, সেটাও আমরা দেখব পরের ক্লাসে। বিশেষ করে আমরা কোরিওলিস ফোর্সটা স্পেশালি আমরা সেটাকে দেখব, তার কারণ তার একটা, দেখতে পাচ্ছ তার একটা ইম্প্যাক্ট আছে ওই ফেরেলস ল এর জন্য, অর্থাৎ ওই যে উইন্ডগুলোর মোশন ডেভিয়েট করছে, তো সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টাডি করা, যে রোটেশনাল ফ্রেম অফ রেফারেন্সে কি কি চেঞ্জেস আসতে পারে। ওকে, তো পরের ক্লাসে আমরা এগুলো দেখব। তো আজকে আপাতত এই অবধি থাকলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।